সুপ্রিয় দর্শক, স্বাগত সবাইকে আমাদের নিয়মিত টকশো। এই সময়ে আমি জহিরুল আলম আজ আপনাদের সঙ্গে আছি। প্রথমে শিরোনামগুলো বলবো দিনের, এরপরে মূল আলোচনায় যাব। প্রধানমন্ত্রী বলেছেন আবারও যে সামনে আরও ভয়াবহ দিন আসছে এবং অর্থ দিয়েও খাবার পাওয়া যাবে না, উৎপাদন বাড়াতে হবে এবং জনসাধারণকে তিনি বলেছেন যে আরও সাশ্রয়ী হতে হবে জীবনযাপনের ক্ষেত্রে। সেবা খাতে দুর্নীতির শীর্ষে পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনী, এই কথা বলেছে টিআইবি। এবং পরিবার প্রতি গড় ঘুষ তারা উল্লেখ করেছে 6,500 টাকা করে। আজকে এক রিপোর্ট দিয়েছে তারা। মানবাধিকার লঙ্ঘন নিয়ে মিথ্যাচার করছে সরকার, একথা এই মন্তব্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের, বিএনপি মহাসচিব। কেউ গুম হয়ে থাকলে প্রধানমন্ত্রী সেটি তদন্ত করতে বলেছেন, সে কথা বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের। এদিকে জাতিসংঘ মানবাধিকার কমিশনার যিনি বাংলাদেশ সফর করে গেছেন সম্প্রতি, ব্যাশলেটের বক্তব্য ভুলভাবে প্রচার হচ্ছে বলে এক বিবৃতিতে জানিয়েছে জাতিসংঘ মানবাধিকার সংস্থাটি। গতকালকের খবর এটা। ব্যাশলেট বাংলাদেশ সফর শেষে সংবাদ সম্মেলনে বলেছিলেন যে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ থাকলে তা অস্বীকার না করে তা আমলে নিতে তিনি বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়ে গিয়েছিলেন। আজকে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ অ্যাড করে এক অনুষ্ঠানে বলেছেন, মানবাধিকার ও গুমের কথা বলে দেশে একটা ধূম্র জালের সৃষ্টি করা হয়েছে। তিনি পেছনের অতীতে যারা সরকারি ছিলেন, বিএনপির কথা উল্লেখ করা হয়েছে যে সে সময় মানবাধিকার লঙ্ঘন বা গুমের ঘটনাগুলোর কথাও তিনি তুলে ধরেছেন। এই প্রসঙ্গগুলো সমসাময়িক আলাপ করব। চিকিৎসা শেষে হাসপাতাল থেকে আজকে বাসায় ফিরে গেছেন বেগম খালেদা জিয়া। আলোচনায় আজকে উপস্থিত রয়েছেন আমাদের দুজন অতিথি। শুরুতে পরিচিত হব। রয়েছেন আমার বাঁয়ে জনাব ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, যুগ্ম মহাসচিব বিএনপি এবং সাবেক সম্পাদক সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন, স্বাগত আপনাকে। এবং রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, স্বাগত আপনাকেও। আমি শুরু করতে চাই অ্যাডভোকেট আফজাল হোসেনের কাছ থেকে, যে এই অভিযোগ তো আছেই, বিএনপির পক্ষ থেকে প্রতিনিয়ত জোরপূর্বক নিখোঁজ হওয়া বা গুম হওয়া, এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের কথা, এগুলো তারা সারা বছর ধরে বলা হয়েছে। কিছু ফিগারসও দেওয়া আছে মানবাধিকার সংগঠনগুলো, কিন্তু জাতিসংঘ মানবাধিকার কমিশনার ঘুরে গেছেন এবং তিনি এগুলোকে তেমন সিরিয়াস স্টেটমেন্ট হয় নাই। তিনি বলেছেন যে এগুলোকে আমলে নিয়ে এগুলো খতিয়ে দেখার কথা বলেছেন। কিন্তু অপোজিশন কিন্তু একইভাবে এই অভিযোগগুলো করে যাচ্ছে যে এই আমলে আপনাদের সময় সিরিয়াসলি মানবাধিকার লঙ্ঘিত হয়েছে এবং এগুলো মানে ইন্টারন্যাশনালি তারা এগুলোকে ফোকাস করতে চায়। ধন্যবাদ আপনাকে। মূলত মানবাধিকার এই বিষয়টি নিয়ে অনেকদিন ধরেই বাংলাদেশে সম্পর্কে একটা ভিন্ন বার্তা একটা দেওয়ার চেষ্টা করা হয় বিভিন্ন সংগঠন থেকে এবং বিরোধী দল থেকে তো আছেই। তো সেই জায়গা থেকে সরকার মানবাধিকার কমিশনের যে দূত তাকে আমন্ত্রণ জানিয়েছিল এবং তিনি বাংলাদেশে এসে কিন্তু এখানের সুশীল সমাজ, তারপরে বিভিন্ন যারা এর সাথে জড়িত তাদের সাথে কথা বলেছেন এবং কথা বলার পরে তার বিবৃতিও আসছে এবং এই বিবৃতিগুলো নিয়েও এক ধরনের ধূম্রজাল সৃষ্টি করা হচ্ছে। আমরা যেটা মনে করি যে সবকিছুই তো পরিষ্কার এবং স্বচ্ছ, যে সরকার কিন্তু এখানে বলছে যে গুম হওয়া যে ৭৬ জনের তালিকাটি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে এবং সেখানে কিন্তু ১০ জনের যে ফিরে এসেছে সেটি কিন্তু সরকার বলেছে এবং তাহলে থাকে হলো ৬৬। তো ৬৬ জনের মধ্যে ২৮ জন দাগী আসামি এবং এর বাইরে অন্য যারা আছেন সেখানেও কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় তিনি বলার চেষ্টা করেছেন যে ৩ ধরনের মানুষ নিখোঁজ হয়, যারা অপরাধের সাথে খুবই ওতপ্রোতভাবে জড়িত এবং যারা ব্যবসায় লোকসান দেয় এবং যারা পারিবারিক কারণেও অনেকে নিখোঁজ হয়, এগুলোর কথা বলেছেন। আবার পররাষ্ট্রমন্ত্রী মহোদয় এক কথা বলেছেন যে তিনি অনেক সময় বাংলাদেশ থেকে বিদেশে পালিয়ে যায় অবৈধভাবে যারা দেশান্তরিত হয় তারা কিন্তু অনেক সময় এই যে ভূমধ্য মহাসাগরে সেখানে অনেকের সলিল সমাধি হয়। তো এগুলো আছে। আবার অনেক সময় আমরাও আমাদের ছোট সভাতে দেখেছি যে এই যে বাস্তবতা, যে অনেক সময় লোন নিয়েছে কোনো ব্যাংক থেকে, বিশেষ করে গ্রামীণ ব্যাংকের কথা তো আমি অনেকেই জানি, একেবারে যে এনজিও থেকে অনেকে যারা লোন টোন নেয় তারা কিন্তু এই যে সামান্য লোন সেটা যখন এক পর্যায়ে দিতে পারে না, আষ্টে পৃষ্ঠে বেঁধে যায়, তখন কিন্তু গ্রাম ছেড়ে পালিয়ে যায় এবং তারা বাঁচার জন্য। তো এরকম ঘটনাগুলো আছে। যাই হোক, ইতিমধ্যে আমাদের দলের সাধারণ সম্পাদক তিনিও বলেছেন যে
যদি সেরকম অভিযোগ উত্থাপিত হয় সরকার তদন্ত করবে এবং তদন্ত করে যারা এটা উদ্ঘাটন করার চেষ্টা করবে। কারণ এর আগে তো আমরা দেখেছি যে বেশ কয়েকটি ঘটনা, যেমন সালাউদ্দিন সাহেব, আমরা প্রথম তো তাকে গুম বলেই প্রচার করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে তাকে তো পাওয়া গিয়েছে। আবার আরেকজন নেতা বিএনপির তিনি মৃত্যুবরণ করেছেন সেই খবরও শুনেছি, কিন্তু তার সম্পর্কেও এক ধরনের একটা ধূম্রজাল সৃষ্টি করা হয়েছিল। সুতরাং বাংলাদেশে এই ঘটনাগুলো তো আজকে না, স্বাধীনতার পর বঙ্গবন্ধুকে যখন সপরিবারে হত্যা করা হয় তারপরেই কিন্তু এই যে মানবাধিকার বিষয়টি নিয়ে যখন একটা আন্তর্জাতিক প্রবন্ধ হিসেবে এখন কাজ করছে, কিন্তু আমরা দেশীয়ভাবে কিন্তু এই মানবাধিকার মানে হরণের সবচেয়ে যে বড় ভিকটিম এই আওয়ামী লীগ। কারণ আজকে যে মাসটি শেষ হয়ে গেল, যে আগস্ট মাস, শোকের মাস, এই মাসেই তো বাংলাদেশে জাতির পিতাকে হত্যা করে এই দেশে মানবাধিকারের চূড়ান্ত লঙ্ঘন করা হয়েছে। এবং তারপরে জাতির পিতার কন্যা নন্দিত প্রধানমন্ত্রী তিনি বারবার বলার চেষ্টা করেন যে আমরা কি মানুষ না? আমরা তখন মানবাধিকারের কথা যখন যারা বলে, তারা যখন মানবাধিকার হরণ করেছে এবং ইনডেমনিটি অধ্যাদেশের মতো একটা কালো আইন সেটিকে করেছে বিএনপি, তাদের নেতা জিয়াউর রহমান, এবং সেই আইনের সুবিধা তারা নিয়েছেন এবং পরবর্তীতে এরশাদ সাহেব, তখনও সে আইন ছিল, বেগম খালেদা জিয়ার সময় সে আইন ছিল। সুতরাং এইরকম একটা কালো আইন যে দেশে থাকতে পারে, সেখানে মানবাধিকার নিয়ে যখন এই কথাগুলো বলে তখন তো আমাদের এক ধরনের আর একটা বিষয় হলো যে আমাদের অনেক নেতা, যেমন মাহফুজ বাবু থেকে শুরু করে অনেক নেতাকর্মী সেই সামরিক শাসনের গর্ভে জন্ম নেওয়া রাজনৈতিক দলগুলো, গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোকে দমন করার জন্য, মানবাধিকার হরণ করার জন্য তারা কিন্তু এই গুম খুনের আশ্রয় নিয়েছে। আর একটা জিনিস হলো, এর মধ্যে আপনি দেখবেন যে যারা এই যে সামরিক ক্যান্টনমেন্টে যে রক্তাক্ত পরিবেশটা হয়েছে, 21 বার পাল্টা কুজে হয়েছে, তার মাধ্যমে যে কিছু মানুষ, কিছু সামরিক অফিসার অথবা সেনা কর্মকর্তা, তাদেরকে যে গুম করা হয়েছিল, এখন যারা মানবাধিকারের কথা বলেন তারা হয়তো বলছেন যে আমরা তাদেরকে হয়তো ফিরে পাওয়ার একটা সম্ভাবনা আছে, কিন্তু যে সেনা কর্মকর্তা, যে জওয়ানরা শত শত অপহরণ করে তাদেরকে হত্যা করা হলো, তারা কিন্তু জানে তাদের পিতামাতাকে কোনোদিন খুঁজে পাওয়া যাবে না। সুতরাং সামগ্রিকভাবে আমি মনে করি যে এই বিষয়গুলি আওয়ামী লীগ কখনই এই রাজনীতিটা করে না, এবং যদি এরকম অভিযোগ উত্থাপিত হয়ে থাকে নিশ্চয়ই তদন্ত হবে। এটা আমার দলের তদন্ত বলা হয়েছে। ধন্যবাদ। হ্যাঁ, আফজাল সাহেব বলেছেন যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন 3 ধরনের মানুষ সাধারণত এরা পালিয়ে যায়, এদেরকে গুম ধরা হয়, সিরিয়াস ক্রিমিনাল, লোন ডিফল্টার, পারিবারিক ফলের কারণে। হইতে পারে, তো আমরা এগুলোর কথা বলছি না, আমরা বলছি রাজনৈতিক কারণে যাদেরকে গুম করা হয়েছে তাদের কথা। এটা কিন্তু উনি বলেন নাই, স্বরাষ্ট্রমন্ত্রী বলেন নাই। রাজনৈতিক কারণে বাংলাদেশে এমন কোনো এলাকা নাই যে এলাকায় 12-13 সালের পর থেকে এই পর্যন্ত কোনো উপজেলা নেই যেখানে 2-4 জন গুম না হয়েছে। আমার এলাকায় তো অনেক কয়েকজন গুম আছে, নাই, পাওয়া যাচ্ছে না। জিডি করছে, জিডিও নেয় না, কোনো পাওয়া যাচ্ছে না। উনি বোধহয় মায়ের ডাকের সংগঠন আছে, তালিকা 60 জনের, ওই তালিকা না, মায়ের ডাক থেকে নেন, মায়ের ডাক থেকে তালিকা নেন। এছাড়াও আমরা তালিকা দিতে পারবো আর অনেক। কি চায় বাচ্চারা? কেন্দ্রে কেন্দ্রে বলছে আমার বাবার কবরটা কোথায় আমি শুয়ে দেখতে চাই। কি করুন? রাজনীতি করে তাদের গুম করা হলো। আমার প্রাণ, আমার জীবন, তার জীবন জীবন না? নাকি সরকারে থাকলে জীবন হলে ডবল জীবন, আর বিরোধী দল করলে কোনো জীবনে না, মানুষে না এরা। তো আমার মনে হয় যে স্বরাষ্ট্রমন্ত্রী কি বলতে চেয়েছেন, বাট আসল যে পয়েন্টটা সেটা রাজনৈতিক গুমগুনা, যেটা রাজনৈতিক কারণে ভিন্ন মতের কারণে গুম করা হয়েছে, সেটা উনি অ্যাড্রেস করেন নাই। দেখেন ওনারা কতভাবে আবার আছে, ওনারা কতভাবে অপব্যাখ্যা দিচ্ছেন। জাতিসংঘের বাংলাদেশ মানবাধিকার কমিশনের যে হিউম্যান রাইটস কমিশনের যে প্রতিনিধি আসছিলেন বাংলাদেশে, তিনি প্রেস কনফারেন্স করে বলে দিয়ে গেলেন যে গুমের অভিযোগ আছে, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আছে, এটা উচ্চ পর্যায়ে তদন্ত করতে বলছে। এবং তিনি বলেছেন জাতিসংঘ এবারে ওনারা মনিটর করবে, এটা করছে, এরকম কিছু বলে গেলেন। এখন পরবর্তী ওনার কর্মকালীন সময় উনি একটা প্রেস ব্রিফিং করলেন, সেখানে এগুলো আর বলেন নাই, বিকজ উনি বলছেন তদন্ত করতে, তদন্ত শেষ না পর্যন্ত বলতে পারছে না, ফাইনালি কোন কথা বলেন নাই।
আওয়ামী লীগের নেতারা, মন্ত্রীরা সবাই কিন্তু ভিন্নভাবে বক্তব্য আরম্ভ করছে। বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন হয়নি, জাতিসংঘের ওই নোটের মধ্যে ওনার বক্তব্যের মধ্যে আসে নাই। এরকমভাবে অপব্যাখ্যা করছিলেন তার বক্তব্য। পরবর্তী জাতিসংঘ আজকে বাধ্য হয়েছে ওনার বক্তব্য অপব্যাখ্যা দেওয়া হচ্ছে। কার উদ্দেশ্যে বলেছে? সরকারের উদ্দেশ্যে, সরকার মন্ত্রীর উদ্দেশ্যে বলেছে অপব্যাখ্যা দিবেন না, ইস্যুটা অ্যাড্রেস করেন। আপনি রাজনৈতিক কারণে কেন আপনি একজন হত্যা করবেন, একজন গুম করবেন? এই যে প্রতি সপ্তাহে পাওয়া যায়, প্রতিদিনই পাওয়া যাচ্ছে অজ্ঞাত লাশ, এরা কারা? খবর দিয়ে দিচ্ছেন আপনি। বিভিন্ন এলাকাতে হচ্ছে এগুলো। এই আয়নাঘরের কথা উঠছে, সে আয়নাঘরে কাদেরকে রাখা হয়েছিল? ওদের লিস্টটা বাইর করেন। ওদের যারা আয়নাঘর তৈরি করছে ওই নিশ্চয় ওদের কাছে লিস্টে কাদেরকে নেওয়া হয়েছে, কাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। যাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে তারাই হিসেবে বর্ণনা করেছে, করুণ বর্ণনা করেছে, কেউ তাদেরকে রেখেছে। অনেকে এখনো আছে, দীর্ঘদিন আটকে রাখছে, অনেকে হয়তো গুম মেরে ফেলছে। ডিবি অফিসে সেখানে মানুষের অ্যাক্সেস নেই, ঢুকতে দেয় না কাউকে। আচ্ছা, একজন লোকে ধরে ডিবি অফিসে নিয়ে যাচ্ছে, কিন্তু আইনে বলা আছে পুলিশ স্টেশন নিতে হবে, ডিবি অফিসে নিচ্ছে, দিন আটকে রাখছে কেন? ওখানেও তারাও করে, পুলিশও ক্রস ফায়ার করে। এই অবস্থা হয় ইয়ার নাও। এখন আবার যেটা হলো যে আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী গতকাল বললেন যে ওনার কাছে নিউজটা আসার পরে বলছেন যে সরকার স্বাধীন মানবাধিকার কমিশন গঠন করার চিন্তা করছে। তো এখন তো একটা কমিশন তো আছে না, একটা কমিশন স্বাধীন না, এটা স্বাধীন একটা কমিশন আছে, কিন্তু আর একটা করতে চাচ্ছে। মানে ওরাই নিজেরাই নেগেটিভ করছে যে না, বর্তমানে কমিশন কোনো মানবাধিকার কমিশন কোনো কমিশন না, গঠন করার জন্য চিন্তা ভাবনা করছে। এটা অপরাধীন বুঝাইতে চাচ্ছে, স্বাধীন করবেন। নির্বাচন কমিশন স্বাধীন নির্বাচন কমিশন, স্বাধীন দুর্নীতি দমন কমিশন, স্বাধীন বিচার বিভাগ, সবই স্বাধীন লেখা আছে সামনে। কিন্তু সরকার সব জায়গায় নিয়ন্ত্রণ করতে চাচ্ছে, করছে বা করার চেষ্টা করছে। তো আপনার কেন আপনি দেখুন, উনি ইন্ডিমিডির কথা বললেন। ইন্ডিমিডি জিয়া রহমান তো দেশের সামরিক শাসন জারি করে নাই, ইন্ডিমিডি অর্ডিন্যান্স জারিও করে নাই। এটা ওনার দলের মোস্তাক আহমদ সাহেব ক্ষমতা আসছে, নৃশংসতম ঘৃণতম পণ্য এক ঘটনা পরে আওয়ামী লীগের 28 জন মন্ত্রীর মধ্যে সেই সময় 74 আগে 22 জন মন্ত্রী মোস্তাক হোসেন মন্ত্রী শপথ নিয়েছে। এই পার্লামেন্ট ছিল, মালউল হিসেবে স্পিকার ছিলেন, পার্লামেন্ট তো বল ছিল, এটা কন্ডেম, এটা নিন্দা প্রস্তাব করছে পার্লামেন্ট। আওয়ামী লীগের সবই তো আওয়ামী লীগের এমপি ছিল, নিন্দা প্রস্তাব করছে। নিজের দোষটা বলেন না, নিজেকে বলেন না কেন? এগুলো বলেন না, তাদের জানুক, কিছু করেননি আপনারা, কন্ডেম করেননি। বাট আমরা বলি বিএনপি বলে বলছেন তো বেনিফিশিয়ারি হচ্ছেন আপনারা। বেনিফিশিয়ারি শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়েছে বেনিফিশিয়ারি নাকি? আপনার বাবা মরে গেলে তো ছেলে বেনিফিশিয়ারি হবে নাকি? ছেলে প্রপার্টির মালিক হবো। বাবা এই জন্য বাবার যে হত্যার জন্য কি ছেলে দায়ী করবেন নাকি আপনি? বেনিফিশিয়ারি আমাদেরই বেনিফিশিয়ারি। এই যে এখনকার যারা মন্ত্রী আছে এরা বেনিফিশিয়ারি। হ্যাঁ, হয়তো উনি থাকলে এর মন্ত্রী হতে পারতেন না, শেখ হাসিনা প্রধানমন্ত্রী হতে পারতেন না। ওগুলো বললাম, ওগুলো তো জাস্ট কথার কথা বলে আর কি। চাকরি দেওয়া হয়েছে বিভিন্ন দূতাবাসে তাদেরকে। আপনি নিশ্চয়ই এইসব ইতিহাসটা খামাকা কাজশুনি গেলে লাভ নেই। ওনার তো একটা মানে রেকর্ড বাজায় চলে, সব রাতে একই রেকর্ড বাজায় চলে। আপনার এই যে খুনিদেরকে যে হত্যা দিবস কথাটি হলো, 3 নম্বর খালেদ বসের করলো, করার পর 4 নভেম্বর এদেরকে সব পাঠাইলো, বিদেশ পাঠিয়ে দেওয়া হলো। খালেদ মোশাররফের ক্ষমতায় 7 দিনের ক্ষমতা ছিল, এদের সবাই বিদেশ পাঠিয়ে দিল, ঠিক আছে। তারপর 7 নভেম্বর জিয়া রহমান আবার মানুষ বাইর করে নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াকে। ওই 7 দিনে পাঠাইলো, ওরাই তো পাঠাইছে, ওই আওয়ামী লীগের নেতারা একটা গ্রুপ পাঠাইছে। এরশাদ সাহেব, এই এরশাদ সাহেব কি খাতিল, মহা খাতিল। এরশাদ সাহেব তো ওদের সময় এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, এমপি হয়েছে না। তো ওনারা কি আওয়ামী লীগ আসলে স্বার্থ চিন্তা করলে, বুঝছেন, তার স্বার্থ থাকলে ওই জবাদ ইসলাম আর মুক্তিযোদ্ধা, আর যদি স্বার্থ যদি তার বিঘ্নিত হয় মুক্তিযুদ্ধ রাজাকার। এই আর আমি লাস্টে যেটা বলতে চাচ্ছিলাম, যেটা আপনার ধরেন ইন্ডিমিনিটি। আচ্ছা, একটা ইন্ডিমিনিটি খারাপ, নিশ্চয়ই খারাপ, অবশ্যই একটা বিচার হবে না, একটা হত্যাকারীর বিচার হবে, ইন্ডিমিনিটি হলো কেন? উচিত, ঠিক আছে। কিন্তু এই যে বিদ্যুৎ খাতে আজকে জ্বালানি খাতে লক্ষ কোটি টাকা চলে যাচ্ছে কুইক রেন্টালের মাধ্যমে। 2009 সালে একটা আইন করলেন আপনি, সাইনের ক্লজ রাখলেন যে
বিদ্যুৎ খাতে কোনো রকম যে কোনো রকম দুর্নীতি বা যে কোনো কিছু আসছে অভিযোগ আসছে মামলা করা যাবে না। এই নিমিত্তে রাখলেন কেন আপনি? এখন ক্রাইসিস, জ্বালানির দাম বাড়াচ্ছেন, আপনি পেট্রোল দাম বাড়াচ্ছেন, অক্সিজেন দাম বাড়াচ্ছেন, ডিজেল দাম বাড়াচ্ছেন, কৃষকের জমি ফেরে যাচ্ছে, পানিতে হবে, সেচের হবে। আপনি কি করছেন? ওই যে কুইন্টাল রেখে দিলেন আপনি, ক্যাপাসিটি চার্জ এখনো দিয়ে দিচ্ছেন। ওরা কারা? কুইন্টাল মালিক কারা? কাদের ক্যাপাসিটি চার্জ দিচ্ছেন আপনি? এবং ওদের দিচ্ছেন যে মামলা হবে না, ইনডেমনিটি, ওই ইনডেমনিটি বলছেন না, যে বিচার হবে না। 2009 সালে স্পষ্ট বলা আছে ইনডেমনিটি অ্যাক্ট, ওখানে ইনডেমনিটি বলা আছে দুর্নীতির মামলা হবে না। কার স্বার্থে এটা করছিলাম? জনাব অ্যাডভোকেট আফজাল হোসেন, এই যে এখন কিন্তু দেখা যাচ্ছে যে হাই কমিশনার যা বলে গেছেন তারই আঙ্গিক আজকে ওবায়দুল কাদের সাহেবও কিন্তু বলেছেন যে না, সরকার ডিনায়াল মুডে নেই, যদি কোনো অভিযোগ থাকে প্রধানমন্ত্রী বলেছেন সেগুলো তদন্ত করে দেওয়া। হাউ সিরিয়াসলি মানে সরকার এটাকে ডিল করছে? না, এটা আমরা যেটা অভিযোগ উত্থাপিত যখন হয়েছে তখন এটা তো তদন্ত করার ব্যাপারে আমাদের আন্তরিকতার কোনো অভাব নাই এবং আমাদের দলের পক্ষ থেকে ইতিমধ্যে সে কথা কিন্তু বলা হয়েছে। এবং আওয়ামী লীগ রাজনৈতিকভাবে হত্যা, খুনের রাজনীতি কখনো বিশ্বাস করে না এবং বাংলাদেশে এই যে ধারা, এই ধারায় আওয়ামী লীগের জন্ম হয় নাই, আওয়ামী লীগের বিকাশ হয় নাই, আওয়ামী লীগ সরকারও এই ধারায় যায় নাই। এবং বাংলাদেশে স্বাধীনতার পরে মানে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর রক্তাক্ত কোনো পথে না গিয়ে এটা কিন্তু একমাত্র আওয়ামী লীগ সরকার করেছে 2001 সালে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সরকার। সুতরাং আমরা শান্তি, উন্নয়ন, গণতন্ত্রে বিশ্বাস করি। আমরা নীলকণ্ঠ হয়ে গিয়েছি, আমরা সেই বিষ হজম করে আমরা আছি। বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে, কিন্তু আমরা বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে স্বাভাবিক যে আইন দেশের, তার প্রতি আস্থা বিশ্বাস রেখে দীর্ঘ 34 বছর পরে সেই হত্যার বিচার হয়েছে এবং সেখানে আলোচনাগুলো একটা পর্যায়ে আমাদের খোকন ভাই বলতে গিয়ে একেবারেই সে অন্য জায়গায় চলে গিয়েছে। সেখানে আমি বলবো যে এই হত্যা খুনের সাথে জিয়াউর রহমান অঙ্গাঙ্গিভাবে জড়িত। যদি জিয়াউর রহমান জড়িত না থাকতো তাহলে মোস্তাক সেই জিয়া, কারণ এই বিশ্বাসঘাতক মীর জাফর তারা বাংলাদেশে এই কাজগুলো করেছে এবং জিয়াউর রহমান যে এর সাথে জড়িত, এখানে তো খুনিরা ফারুক রশিদ তারা তো সাক্ষাৎকার দিয়ে বলেছে যে জিয়াউর রহমান তাদেরকে গো অ্যাহেড বলেছে এবং তারা একজন উচ্চপদস্থ সেনা কর্মকর্তা যখন অধীনস্থ সেনা কর্মকর্তাকে বলে যে আমি তো সিনিয়র অফিসার, আমি এটার সাথে ইনভলভ হইতে পারি না, তোমরা এগিয়ে যাও, সুতরাং তখন কিন্তু নির্দেশনা হয়ে যায় এবং দেশের সরকার প্রধান রাষ্ট্রপতিকে যদি বাঁচাতে না পারার যে এই যে দায়িত্ব, এটা জিয়াউর রহমান সেই অপরাধের দোষী এবং জিয়াউর রহমান হয়তো মৃত্যুবরণ করেছে, সুতরাং সেই কারণে অপরাধ থেকে সে মুক্তি পেয়ে গেছে, কিন্তু বেঁচে থাকলে তাকেও কিন্তু কাঠগড়ায় আসতে হতো, বাস্তবতা এটা। আর বাংলাদেশে এই যে প্রতিপক্ষকে শেষ করে দেওয়া, এর চেয়ে 2004-এর যে 21শে আগস্টের ঘটনা, এর চেয়ে বড় কোনো ঘটনা তো নাই। কারণ আরেকটা জিনিস আপনি খেয়াল করবেন যে বাংলাদেশে এই যে হত্যা, খুন, সন্ত্রাস, এই যে রাজনীতি তো ধারাবাহিকভাবে চলছে এবং এই যে বেনিফিশিয়ারি কারা? বিএনপি অবশ্যই বেনিফিশিয়ারি, কারণ তারা বাংলাদেশে মুক্তিযুদ্ধের ধারার বিরুদ্ধে যে শক্তি, সেই অপশক্তি জামাত, বিএনপি এরা মিলে যারা যুদ্ধাপরাধী, ঘাতক, রাজাকার, তাদেরকে নিয়ে তাদেরকে একটা এই ঐক্য, এটা মিলেই কিন্তু দীর্ঘ বছর বাংলাদেশে তারা কিন্তু লুটপাটের রাজত্ব করেছে, দেশ শাসন করেছে এবং পরবর্তীতে এই দেশে মুক্তিযুদ্ধের চেতনায় লালিত যে মানুষ তারা ঐক্যবদ্ধ হয়েছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ আবার মুক্তিযুদ্ধের ধারায় ফিরে এসেছে এবং বঙ্গবন্ধুর নেতৃত্বে যে ঐক্যবদ্ধ জাতি, সে ঐক্যবদ্ধ জাতির যে ঐক্যের যে আদর্শটা ছিল একটা অসাম্প্রদায়িক, শোষণমুক্ত, গণতান্ত্রিক বাংলাদেশ, সেই বাংলাদেশ বিনির্মাণের যাত্রায় যারা বাধা, সেটা তো আমরা দেখলাম দীর্ঘ বছর, 21 বছর আমরা দেখলাম। তারপর আরো বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা 5 বছর ক্ষমতা থাকার পরে আবার যারা আসলেন, বেগম খালেদা জিয়া, সেই সময় আমরা 2001-এর পরে দেখলাম যে কীভাবে এথনিক ক্লিনজিং করা হয়, সংখ্যালঘু সম্প্রদায় দেশ ত্যাগ করা হয় এবং বাংলাদেশে একটা ভীতিকর অবস্থা তৈরি করা হয়। 21,000 নেতাকর্মীকে হত্যা করা হয়, আমাদের মঞ্জুরুল ইমাম ভাই, আহসানুল্লাহ মাস্টার, তারপরে ASM কিবরিয়া, তারপরে মমতাজ ভাই, তাদের মতো মানুষকে হত্যা করা হয়েছে এই দেশে, তাই না? সুতরাং এই যে হত্যা, খুন, সন্ত্রাস, এগুলো তো বিএনপি করেছে এবং আজকে আওয়ামী লীগের যে 21শে আগস্টের কথা যেটা আমি বললাম, যে আপনি দেখেন যে বিএনপি যদি রাজনৈতিক প্রতিপক্ষকে নিঃশেষ নাই করতো তাহলে কেন জজ মেয়ার মতো নাটক সৃষ্টি করবে? তারা তো সেই ঘটনার পরে পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছে যে আজকে এই যে আওয়ামী লীগের নেত্রী তিনি বেনিটি ব্যাগে করে গ্রেনেড নিয়ে সেই গ্রেনেড ছুড়েছে। এইরকম একেবারে নির্লজ্জ মিথ্যাচার এবং একেবারে অশ্লীল এক ধরনের কথাবার্তা বলে মানে পুরো ঘটনাকে একেবারে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছে এবং অস্বীকার করার চেষ্টা করা হয়েছে। সুতরাং দেখেন
এই অস্বীকারের রাজনীতি, এগুলো তো আমরা দেখতে দেখতে এই পর্যায়ে এসেছি। সুতরাং আজকে বিএনপি তারা যত ভালো কথাই বলুক না কেন, বাংলাদেশে বিএনপির রাজনীতি এটা মানে খুন খারাপের রাজনীতি, রক্তপাতের রাজনীতি, জঙ্গিবাদের রাজনীতি, মৌলবাদের রাজনীতি এবং বাংলাদেশের থেকে অর্থ পাচার করার রাজনীতি এবং বাংলাদেশের উন্নয়নের যে অগ্রযাত্রায় বাংলাদেশ আসছে সেটা বিদ্যুৎ খাতের কথা বললেন। কোন মানে স্ট্যাটিস্টিক্স অথবা পরিসংখ্যানের কারণে আজকে বলছেন এই কথা? কারণ বাংলাদেশে পৃথিবীর অনেক দেশে কুইক রেন্টাল অথবা অন্যান্য এক ধরনের মানে জরুরি অবস্থায় এগুলো দেওয়া হয়, কিন্তু এখন কিন্তু অনেকগুলো প্ল্যান্ট কিন্তু হচ্ছে। এই যে আমাদের পটুয়াখালীতে 1320 মেগাওয়াট বিদ্যুৎ প্ল্যান্ট মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন এবং এরপরে আরো অনেক ধরনের কাজগুলো চলছে, হ্যাঁ তাই না? তো সুতরাং একটা পর্যায়ে আমরা কিন্তু সক্ষমতা অর্জন করেছি। এখন সক্ষমতা অর্জন তো আমাদের সক্ষমতা কিন্তু আমাদের শেষ হয়ে যায় না। আমরা কিন্তু 25,000 মেগাওয়াট, তারা যে 3200 মেগাওয়াট অথবা যেটা আমরা করে গিয়েছিলাম তার আগে তারা যে 1600 মেগাওয়াট ছিল, সেটা থেকে আমরা যে আজকে 25,000 মেগাওয়াটে নিয়ে আসলাম, সেই সক্ষমতা বাংলাদেশ থেকে অপসারিত হয়ে যায় না। এখন যেটা একটা আপৎকালীন সময়, সেটা হলো যে একটা ইউক্রেন যুদ্ধ, রাশিয়ার যুদ্ধ, সেই যুদ্ধের কারণে মানে আমাদের জিনিসপত্রের দাম একটু বৃদ্ধি পেয়েছে এবং সেটা কি হয়েছে, বিশ্ব বাজারে তেলের দাম বৃদ্ধি পাওয়ার কারণে, এবং তেলের দাম বৃদ্ধি পেয়েছে। এখন সেই অবস্থায় একমাত্র আমি মনে করি যে এইরকম একটা বিশ্ব ব্যবস্থা অথবা বিশ্বের এরকম একটা ক্রাইসিস, সেই জায়গায় বাংলাদেশে আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই সরকার আছে বলেই এক ধরনের নিশ্চিন্তে আছি। কারণ তিনি কিন্তু ইতিমধ্যে পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন, বাংলাদেশকে যারা শ্রীলঙ্কা বানাতে চায়, এই বাংলাদেশ কখনো শ্রীলঙ্কা হবে না। এটা হলো আশ্বস্তের জায়গা, কারণ শেখ হাসিনা মানুষকে আশ্বস্ত করতে পারেন। আপনার খেয়াল নাই, অবশ্যই আপনারা নিশ্চয়ই জানেন যে 1998 সালে বাংলাদেশের 2/3 অঞ্চল পানিতে ডুবেছিল। বিবিসির মতো সংবাদ মাধ্যম ব্যানার হেডিং করছিল পত্রিকায় যে 2 কোটি মানুষ না খেয়ে মারা যাবে, কই একটা মানুষ তো না খেয়ে মারা যায় না। এবং করোনা মহামারীর এই সময়ও সারা পৃথিবীর যে মন্দা অবস্থা, সেই জায়গায়ও মায়ের মমতা নিয়ে দেশটা গড়ে তুলছেন এবং আমাদের ভ্যাকসিন দিয়েছেন বাঁচার জন্য। আল্লাহর রহমতে আমরা এই পরিস্থিতি সামাল দিয়েছি। সুতরাং সেই জায়গা থেকে আমরা কিন্তু এখনো মনে করি যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তিনি এই অর্থনৈতিক সক্ষমতা তৈরি করেছেন এবং এই ক্রাইসিস যেটা বিশ্বের এই যুদ্ধের কারণে হয়েছে সেটাও মোকাবেলা করা তার নেতৃত্বেই সম্ভব। মাহবুদ্দিন খোকন, তারা সবকিছু ভালো ম্যানেজ করছেন। আপনারা এটা মোটো ঠিক না। ওনার যে 25,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নিয়ে কথা বলতে চাই আমি প্রথম, এটা নিয়ে বলতে বলছি। বাংলাদেশে এই পর্যন্ত আওয়ামী লীগ সরকার আমলে এই পর্যন্ত হাইয়েস্ট প্রোডাকশন হয়েছে 14,000 মেগাওয়াট। তাহলে উনি কেন 25,000 মেগাওয়াট বিদ্যুৎ তৈরির জন্য প্ল্যান রেডি করলেন? কেন এদেরকে কুইক রেন্টাল ভাড়া দিলেন? কেন এদেরকে ক্যাপাসিটি চার্জ দিচ্ছেন? এরা কারা? এরা কারা? এরা আওয়ামী লীগের বেনামের লোক বা সরাসরি নামের লোক। আমার 14,000 হাইয়েস্ট 14,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হয়েছে। 25,000 মেগাওয়াট রেডি করছেন, আপনি রেডি করছেন। এই যে ওই টাকাটা, এই যে এক্সট্রা যে 11,000 কত ধরে 25,000 এটা কখন ব্যবহার করিনি আমরা। আজকে বলছি তুমি এটা বিদ্যুৎ বানাও, কালকে বলছি ওরে বিদ্যুৎ বানাও, বাট ক্যাপাসিটি রেখে দিচ্ছে। কেন? এদেরকে ব্যবসা দিতে হবে। আর এরা ফরেন ইনভেস্টর আছে, এদের কি ওই কোম্পানিগুলো বিদেশি শেয়ার আছে, তা লিগালি টাকাটা চলে, চুরির টাকা লিগাল চলে যাচ্ছে। এবং এরা কেন এখনো ক্যান্সেল করে নাই। আন্তর্জাতিক বাজারে বিদ্যুৎ তেলের দাম কত? যে এই যে কিছুদিন আগে তেলের দাম বাড়ানোর আগে ছিল, সেই সময় যে সময় এটা দামটা ফিক্স করেছিল, সেই সময় ওয়ার্ল্ড মার্কেটে $105 ছিল পার ব্যারেল। সেই সময় আগের দামটা ছিল। এখন $80 যেহেতু কমে গেছে, সেই সময় দাম বাড়াই দিলেন আপনি। তারপরে করোনার সময় $60 ছিল ইন্টারন্যাশনাল মার্কেটে, সেই সময় লাভটা করছেন, সেই লাভটা কোথায়? সে দাম কমাইছেন আপনি, দাম কমাইছেন আপনি। এবং পরে আসছে 48,000 কোটি টাকা লাভ করেছেন, সেই টাকাটা কোথায়? জানতে চায় কোন খাতে খরচ করছেন, কাকে দিয়েছেন, এইসব জানতে চাই। এইসব তো হয়তো আসবে এক সময়, যতই গোপন করেন না কেন, গোপন থাকবে না। আর ক্রিমিনাল অফেন্স হলে কোন রকম ইন্টিমিডিয়েট হয় না, মামলা হবেই। কিন্তু গভর্নেন্সের প্রসঙ্গগুলো যে আপনাদের সময়ের গভর্নেন্স, আপনাদের এই 21শে অগাস্টের বিষয়গুলো বারবার চলে আসে, ওটা সম্বন্ধে বলছি। উনি যে বলছেন প্রসঙ্গটা আনছেন যে সরকার চাইলে যে কোনো ব্যক্তিকে যে কোনো কিছু করতে পারে। সরকার চাইলে, এই যে বর্তমান সরকার চাইছে যে বেগম খালেদা রাজনীতি না করুক, দুদক মামলা করেছে, অ্যাটর্নি জেনারেল পক্ষে ছিল, বেগম খালেদা সাজা দিছে না, মামলা করেছে, সাজা দিছে না, সাজা তো আমরা জেলে রাখছে, আবার বলছে না জেল থেকে বাইর করি, বাইরে বাসা রাখছে, 5 সপ্তাহ তুমি বাইরে চিকিৎসা করতে পারবে না।
প্যারালাইজ করে রেখে দিল, মানে পলিটিক্যালি প্যারালাইজ করে রেখে দিল, রাখছে না? তো বিএনপি গভর্নমেন্ট ইচ্ছে করলে পারতো না? পারতো, করে নেই বিএনপি গভর্নমেন্ট। এবং 21শে আগস্ট 17 আগস্ট সারা বাংলাদেশে বোম ফুটেছে। 21শে আগস্ট কিন্তু এই যে এত জন্য ঘটনা ঘটলো আজকে প্রধানমন্ত্রীর মিটিংয়ে, সবকিছুই আমরা মনে করি ডিজিটাল লোকজন করেছে। আমার কথা রেকর্ড করো, ব্রিগেডিয়ার মইনুল আহমেদ আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার, ব্রিগেডিয়ার বাড়ি ব্রিগেডিয়ার আমিন করেছে। তারা বিএনপিকে ক্ষমতা থেকে উচ্ছেদ করার জন্য, আওয়ামী লীগ এবং তারা নিজের ক্ষমতা নেওয়ার জন্য করেছে। সত্য এবং একই সূত্রে বাধা। তারা ওদেরকে ব্লেম করে না, কিন্তু ইভেন তাদেরকে ওদের গ্রেপ্তার করেছে দিনের থেকে। তাদের চুক্তি হয়েছিল যে না, আমাদের ক্ষমতা আওয়ামী লীগ দিয়ে দেবো, তোমরা কিছু করতে পারবে না আমাদের ইন্ডেমিনিটি। সেখানে বারবার ইন্ডেমিনিটি হয়েছে। কিন্তু এই পর্যন্ত শুনেছেন কখনো এই মইনুল আহমেদ বা ব্রিগেডিয়ার বাড়ি ব্রিগেডিয়ার আমিনের বিরুদ্ধে একটা জিডি করতে? তাদের একজনকে এমপি মিনিস্টারের বাসায় মিটিং হয়েছে বলতে, মিনিস্টারের বাসায় মিটিং করেই তো 21 আগস্টে গ্রেনেড হামলা করা হয়েছে। এগুলো সবই হলো বানানো কথা, সবই আপনাদের বক্তৃতা। এগুলো আচ্ছা ঠিক আছে, আপনারটা বলুন। আর জজ মিয়া যেটা সেটা এই ডিজিটাল সৃষ্টি করেছে, ব্যবস্থা নিতেন, হ্যাঁ সৃষ্টি করেছে। ক্ষমতায় ছিলেন আপনারা? হ্যাঁ, আমরা ক্ষমতা ছিলাম, এটা আমাদের ব্যর্থতা। আমি শোনেন, আমরা নিরাপদ দিতে পারিনি, এটা আমাদের ব্যর্থতা। বিজয় হত্যাকাণ্ড কুসুম ঘটেছে, আওয়ামী লীগ সঙ্গে ঘটেছে। আওয়ামী লীগ দায়ী এর জন্য, তারা করিয়েছে, এটা বলতেছি বা কেউ বলতে না, ব্যর্থ হয়েছে। এরপরে বিচারের ব্যবস্থাটা করছে, কিন্তু বিচার ব্যবস্থা 21 আগস্ট মামলা কি বন্ধ করে রাখছিল বিএনপি? মোটেও না, মোটেও বন্ধ করে রাখেনি। এবং আপনি ধরেন যে মুফতি হান্নান, তারা এটাকে শুনেন, আমরা বিচার চাইছিলাম, ন্যায় বিচার হোক। এত বড় ঘটনা তো একটা বড় জনসভা, এত বড় ঘটনা, ন্যায় বিচার হোক। মুফতি হান্নানকে গ্রেপ্তার করেছিল, রিমান্ড স্বীকার করছিল সে কারা কারা জড়িত। তারপর সে চার্জশিট দিল 111 সময়, নট বিএনপির সময় না, 111 চার্জশিট দিল, মানে আর্মি গভর্নমেন্ট, বিটিজি গভর্নমেন্টের সময়। চার্জশিটে তারেক রহমান নাই, পিন্টু সাহেব নাই, মন্ত্রী সাহেব নাই, ষষ্ঠজন সাক্ষী হয়ে গেল। আওয়ামী লীগ ক্ষমতা আসলো। তারপর আব্দুল কার আকন্দ, যিনি নমিনেশন চেয়েছিল আওয়ামী লীগের, আব্দুল কার আকন্দ, তাকে আবার চাকরি রিনিশ্চিত করলো, তাকে তুলে এটা ইনভেস্টিগেশন করার দায়িত্ব। আবার মুফতি হাসানকে আবার রিমান্ডে নিল। এটা পৃথিবীতে বিরল ঘটনা। বাংলাদেশে একটা কিছু পাবে না, দুইজন, একটা আসামি দুইজন 160 স্বীকারোক্তি করা, এবং 160 আবার করলো। এখন তারেক রহমান নাম, এই নাম, সেরকম সব ঢুকে দিল। ঢুকে দেওয়ার পর মুফতি হাসান কোর্টে গেল। কোর্টে বললে আমাদের নগুরে দেখেন, নগুরে তারেক রহমানের নাম বলার জন্য নগুরে বলছে, পায়ের নগুরে বলছে, আমার শরীর দেখেন, এবং আমার দরকার সব লিখলো। আমাকে জোর করে 160 করে তারেক রহমানের নাম, আমি ওনাকে চিনিও না, সেটা রেকর্ড আছে, খালি রেকর্ড আছে। এবং মুফতি হান্নান কিন্তু যে কোনো আসামি তার শেষ পর্যায়ে 342 একটা স্টেটমেন্ট দিতে পারে। মুফতি হান্নানকে কিন্তু সেই সুযোগ দেওয়া হয়নি। অন্য একটা তার ফাঁসি হয়েছিল, আগে ফাঁসি কার্যকর করে দিল, যেন ওইটাকে ইনটেক্ট থাকে দেখানোর জন্য। ওটা দিয়ে বিচার করছে তারেক রহমানকে, তার বক্তৃতা চলতেছে। এখন আমরা যেসব ন্যায় বিচার হোক, তারা রাজনীতি ব্যবহার করেছে। এটা দুইটার জন্য আমি মনে করি 17 আগস্ট সময় মইন আহমেদ, জেনারেল মইন, ফখরুদ্দিন, আপনার কি ব্রিগেডিয়ার আমিন, ব্রিগেডিয়ার বাড়ির ইডিজিডিএফের কাজ কর্ম এটা। এখন তো সরকার আছে, সব জায়গায় সবসময় আছে। আগে দেখুন ওনারা সুশাসন দিচ্ছে। এইটা বাংলাদেশে গণতান্ত্রিক দেশ, সংবিধান আছে, আমাদের একটা গণতন্ত্র আছে, সমাবেশের অধিকার আছে, মানবাধিকার আছে, কথা বলার অধিকার আছে। বিএনপি 22 তারিখ থেকে 31 পর্যন্ত মিটিং দিল সারা বাংলাদেশে। আওয়ামী লীগের কোনো প্রোগ্রাম ছিল, তার পূর্ণ গেছে, ভিন্নভাবে করছে। যেখানে বিএনপি জনসভা, সেখানে তাদের যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ মিটিং দেবে। আরে বাবা, আমি ওরা মিটিং করছি এক জায়গায়, তুমি আরেক জায়গায় করো, বল, আলোচনা করো, ঠিক আছে, তুমি এই জায়গায় করবা, আমরা আরেক জায়গায় করবো না, ওখানে করবে। এবং তারা সে হামলা করতেছে, সারা বাংলায় হামলা করছে। আমার সোনামণিতে হামলা করেছে, আমার জনসভায় চাকরিতে হামলা করেছে, এবং অস্ত্র নিয়ে, হকি স্টিক নিয়ে, রড নিয়ে, কিরিচ নিয়ে হামলা করেছে। এবং এখন আগে প্রতিবাদ করতো, এখন আস্তে আস্তে সোনামণি সারা বাংলাদেশ কিছু জায়গায় প্রতিহত করার জন্য চেষ্টা করছে। এখন কি করলো জানেন? পিছনে পুলিশ মামলা করে দিল। আরে বাবা, তাইলে ছাত্রলীগ হামলা করে, পুলিশ মামলা করে, এক সূত্রে বাধা। তাহলে ব্যবহার করছে সুশাসন এলো। আপনার পুলিশকে আপনার আওয়ামী লীগ ছাড়তে ব্যবহার করছেন আপনি। এই পুলিশদের দায়িত্ব নিব কে? এই বাংলাদেশ একসঙ্গে থাকবে না আওয়ামী লীগ,
যে পুলিশ মামলা করতেছে, সাক্ষী হচ্ছে, অ্যারেস্ট করতেছে, সেগুলির বিচার হবে না এক সময় রাজনীতি কারণে মানবাধিকার লঙ্ঘনের জন্য? যদি ধরেন, যদি এটা গভর্নমেন্ট আসলো, গভর্নমেন্ট এসে যদি ওই যে যেখানে মানবাধিকার ইয়ের রাজাকারদের বিচার হয়েছে, কি জানি বলে পুরনো হাইকোর্টে আইন অ্যামেন্ডমেন্ট করে করছে, তো মানবতা বিরোধী অপরাধের জন্য ফাঁসি দেওয়া হয়েছে। শুধু কেউ যদি আবার আইনটি অ্যামেন্ডমেন্ট করে, যদি যে মানবতা বিরোধী এবং মানবতার লঙ্ঘনকারী দেশের বিচার হবে, তাইলে আওয়ামী লীগের বেশিরভাগ মন্ত্রী, এই পুলিশ সবাইকে দোষের দায়িত্ব বিচার করা হবে। আফজাল হোসেন, বলা হচ্ছিল যে সরকার নমনীয় তাদের জেস্টারে, বা প্রধানমন্ত্রী নিজেও সিগন্যাল করেছেন যে বিরোধী দল যদি আন্দোলন মানে রাস্তায় কর্মসূচি করতে চায় তাহলে তাদের জন্য সেই ধরনের পরিবেশ থাকা, সে বিষয়ে উনি বলেছেন। কিন্তু এখন দেখা যাচ্ছে যে উনি যে অভিযোগটা করলেন যে মাঠে নামছে বিভিন্ন, যখন তারা দিচ্ছে প্রোগ্রাম তখন আপনাদের প্রোগ্রাম না থাকা অবস্থায় মাঠে নামছে, এটা কি কোনো পলিটিক্যাল একটা কনফ্রন্টেশনের আভাস তৈরি করছে কিনা? সামনের দিনগুলো কি বার্তা দিচ্ছে? বার্তা আমি এইটা বুঝি না, যেটা বুঝি যে মাননীয় প্রধানমন্ত্রী তার যে আন্তরিকতা এবং সকলেই বাংলাদেশের রাজনৈতিক দলগুলো বাংলাদেশে মানে আইন কানুন নিয়ম মেনে তাদের রাজনীতি করুক এবং রাস্তায় আন্দোলন করুক, সভা সমাবেশ করুক, এ ব্যাপারে সরকারের পক্ষ থেকে এবং আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো বাধা দেওয়ার কোনো নির্দেশনা অথবা আমাদের এরকম কোনো সিদ্ধান্ত মানে আমাদের পরিকল্পনাও নাই। কিন্তু বাস্তবতা হলো যে আপনি খেয়াল করবেন, মাসটা হলো আগস্ট মাস, বিএনপি এই সময়টাকে বেছে নিল এবং আগস্ট মাসটা বেছে নেওয়ার কারণ হলো বিএনপি যে এক ধরনের যে বঙ্গবন্ধুর যে হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের দায় দায়িত্ব অথবা খুনের যে রাজনীতি, সেটা বিএনপির মনোজগৎ থেকে এখনো কিন্তু একেবারে অপসারিত হয় না। তা না হলে কেন তারা 21শে আগস্টের মতো ঘটনা ঘটাবে বাংলাদেশে? আমাদের নেত্রী বঙ্গবন্ধু গণজনতা শেখ হাসিনাকে এইরকম হত্যা ষড়যন্ত্র কেন হবে? আইবির রহমান 144 জন মানুষকে কেন হত্যা করা হবে? সুতরাং এই হত্যা, খুন, সন্ত্রাসের নেশা থেকে বিএনপি বেরিয়ে আসতে পারে না এবং আগস্ট মাসটাকে তারা আবার বেছে নিল। এবং মাননীয় প্রধানমন্ত্রীর এই যে তার যে একটা মানে সুন্দর ইচ্ছা, সেটাকে তারা এক ধরনের অবজ্ঞা করেই তারা বলতে চেষ্টা করলো যে তারা বাংলাদেশে আবার 75 ঘটাবে। 75 ঘটানো মানে অর্থ হলো তারা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আবার তারা হত্যা করতে চায়। হ্যাঁ, তো এইরকম একটা ঘটনা যখন ঘটবে তখন আমাদের দলের নেতা কর্মী তারা কি একেবারে সত্য কথাই আমি বলি, তারা কি বসে থাকবে? তারা কি ফুল ছুড়বে? তারা তো প্রতিবাদ করবেই এবং সেই প্রতিবাদটি সেটা হয়তো তাদের পছন্দ হচ্ছে না, তারা বলেই যাবে যে আমরা 75 ঘটাবো। কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে যারা আবেগ দিয়ে ভালোবাসে, বঙ্গবন্ধুর অবর্তমানে বাংলাদেশটাকে যিনি মায়ের মমতা নিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং ফ্যামিলির বাপ মা পরিবার পরিজন সমস্ত কিছু হারিয়ে একেবারে বাংলাদেশের মানুষের জন্য কাজ করার জন্য অহর্নিশে যিনি পরিশ্রম করছেন, সেই নেত্রীকে তারা আবার এইরকম একটা ঘটনা ঘটানোর জন্য তারা চেষ্টা করবে অথবা বলবে, এটি কিন্তু কোনোভাবে মারা যায় না। এবং সেই কারণেই এক ধরনের ঘটনা তৈরি হচ্ছে এবং সেই রাজনীতি থেকে আমি মনে করি বিএনপি বেরিয়ে আসা উচিত। কারণ ইতিমধ্যে বিএনপির কোনো লক্ষণ নাই তারা সেই রাজনীতি থেকে বেরিয়ে আসবে। আপনি দেখেন যে বেগম খালেদা জিয়া কোনো প্রয়োজন ছিল না, 4-5টা 6টা জন্মদিন পালন করে, 15ই আগস্টে একটা জন্মদিন পালন করে একেবারে সে চাটাই সমান কেক কেটে একটা অশ্লীল উৎসব বাংলাদেশে কিন্তু তারা পালন করে এবং এটি মানে আমরা দীর্ঘ বছর দেখলাম। এখন হয়তো সেই দিনটিতে তারা পালন করছেন অথবা উনি অসুস্থ সেই কারণে করছেন না, কিন্তু এখন আমরা মনে করি যে এইরকম ঘটনাগুলো হয়তো বাংলাদেশে ঘটেছে এবং বাংলাদেশে এই যে 1975 সালে 15ই আগস্ট, তারপরে 21শে আগস্ট হত্যাকাণ্ড, বঙ্গবন্ধুর হত্যার দিনে কেক কেটে উৎসব এবং এই যে আরো অনেকগুলো ঘটনা আছে। দেখেন কোকো মারা গিয়েছিল, সেখানে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা চলে গিয়েছিলেন, সেখানে গিয়ে কিন্তু তিনি পারতেন মানে বেগম খালেদা জিয়াকে সমবেদনা জানাতে। এটা যে বাংলাদেশের কালচার, যখন একজন মানুষ মারা যায় তখন কিন্তু রাজনীতি থাকে না, এটা সামাজিকতা অথবা সেটাও কিন্তু বিএনপি মানে না। আবার দেখেন যে বিএনপি এই যে রাজনীতি, সেটা কিন্তু এর আগে আরেকবার দেখলাম আমরা, সেটা হলো যে যখন ওই যে নির্বাচনের আগে ফোন করলেন আমাদের নেত্রী, ফোনের জবাবটা কি ভাষায় কিভাবে দেওয়া হয়েছে, এটা কি রাজনীতি? সুতরাং বিএনপি এই যে বাংলাদেশে যে মানে একটা ঐক্যবদ্ধ রাজনীতি অথবা একটা সুন্দর সুষ্ঠু পরিবেশ থাকুক এই দেশে, সেটা বিএনপি চায় না। অনেকগুলো প্রমাণ তো আমি দেখাইলাম আপনাকে, কিন্তু এটা এগুলোই তো একমাত্র প্রমাণ যে তারা মানে বাংলাদেশে যে একটা গণতান্ত্রিক ধারায় বাংলাদেশ এগিয়ে যাক, একটা সাংবিধানিক পন্থায় সরকার মানে পরিবর্তন হোক, সেই জায়গায় না গিয়ে তারা
ওই যে অসাংবিধানিক পন্থাকে উৎসাহিত করার জন্য সবসময় চেষ্টাটি করে। জি ব্যাসম মাহবুবউদ্দিন খোকন। আমি আপনার সাথে কথা বলতে বললাম বেগম খালেদাকে শাস্তি দেওয়া হয়েছে আজকে এই জায়গায় এইভাবে তাকে বিনা চিকিৎসায় মৃত্যুর সঙ্গে বাজার লড়তেছে উনি। এই যে ওই ওনার 15 আগস্ট ওনার জন্মদিন হতে আল্লাহ ওনাকে সৃষ্টি করেছে, যদি 15 আগস্ট সৃষ্টি করে তাকে যদি জন্মদিন পালন করে কেন? হ্যাঁ এটা ভাই আপনি বলেন না ওনার জন্মদিন কত তারিখ? আপনি বলেন, আপনি যে বিদ্রোহ করছেন যার জন্ম তারিখ সে জানে, তার বাবা মা জানে, আপনি জানেন নাকি? আপনার কথা আছে, আপনি যে চিন্তা করেন। ঠিক আছে, আপনি বলেন, একটা কাবিনে, একটা স্কুলে, আপনি বলেন একটা পাসপোর্টে, ঠিক আছে, এতগুলো জন্মদিন থাকবে শেষ পর্যন্ত 15 আগস্ট। আমার 2টা আছে জন্মদিন, আপনারও 2টা আছে, এটা বলেন নাই, বেশিরভাগ লোকের 2টা আছে। ঠিক আছে, তো এই জন্য বেগমদের আজকে অবস্থা কেন? 15 আগস্ট তার জন্ম হইলো, হ্যাঁ কেন? ওর ছেলে, একটা ইয়ার ছেলে মারা গেছে, বন্ধুবল অজ্ঞান হয়ে আছে, অজ্ঞান হয়ে আছে। আমি ছিলাম সেই সময়, সেন্সেস। এই একটা ইয়ার ছেলে মারা গেল সেই সময়, ওনার সাথে কথা বলতে পারছে না। ভাই রাখেন না, আপনি কথা শেষ করে আপনি তো বক্তব্য দিচ্ছেন। তার ছেলে মারা, সে বুঝছে এটা। আপনি হ্যাঁ, যারা বাইরে ছিল ওদের উচিত ছিল খোলে বসানো নেই, সেটা বেগমদের শাস্তি হবে। এটা এখন বুঝে গেল কেন শেখ হাসিনা বেগমদের শাস্তি দিচ্ছে। এক, উনি যেটা বলছেন, যেটা আমি যে এই ঘটনার সাথে উনি বলছেন ওনাদের 15 আগস্ট, আর 15 আগস্ট তো আপনি কন্ডেম করি, আমরা নিন্দা করি, বিএনপি নিন্দা করে। আপনারা আওয়ামী লীগের লোক, আপনারা ক্ষমতা আছেন, আপনারা মোস্তাক আহমেদ মন্ত্রীরা কারা? 22 জন মন্ত্রী তো আওয়ামী লীগের মন্ত্রী সব, এবং বাংলাদেশ মার্শাল দাবি করে মোস্তাক আহমেদ। এগুলো বলেন, এটা খামাকে ব্লেম গেম করেন আপনার। মাঝখানে মোস্তাকের সরকার গেছে, খালেদ বসু সরকার গেছে, তারপর জিয়া রহমান আসছে, বিএনপি 1979 সালে। বুঝলে আপনি এগুলো সব চাকরা বাদ দিয়ে নিয়ে আসেন, নাম নিয়ে আসেন প্রতিপক্ষে বিএনপি বলার জন্য। এখন আমি আসছি, উনি যেটা বলছেন সাংবিধানিকভাবে ক্ষমতা হস্তান্তরের বিষয়ে আপনাদের বিশ্বাস নেই, মধ্যে নাকি আওয়ামী লীগ? উনি যেটা বলছেন যে সে আওয়ামী লীগ আর নাই, যে আওয়ামী লীগ জনগণকে নিয়ে রাজনীতি করতো, যে আওয়ামী লীগ স্বাধীনতার সংগ্রামে সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করেছিল। আমরা প্রেসিডেন্ট জিয়া রহমান বা শেখ মুজিবুর রহমান, উনি কিন্তু জাতিকে একত্র করছিলেন। জিয়া রহমান ঘোষণা দিয়েছেন রেডিও থেকে, যেন শফিউল্লাহ ছিল, আরো অনেকে সেন্ট্রাল গভর্নমেন্ট, যেটা ডিফারেন্ট থিংস। কিন্তু আজকে না আওয়ামী লীগ দেখেন, এই যে মইন আহমেদের সঙ্গে আঘাত করে, বিঘা আঘাত করে ক্ষমতা আসছে, এবং মইন আহমেদ বিদেশে দিল, কিন্তু মইন আহমেদ পাল্লাই আছে ইয়েতে, আমেরিকাতে, বিঘার সব পাল্লাই আছে, সুযোগ করে দিল, লুট নিয়ে গেল। ফখরুদ্দিন আমেরিকান সিটিজেন, আজ শাসন করে চলে গেল, টাকা লেগে গেল 2 বছর, দেশ থেকে চলে গেল, আমেরিকান সিটিজেন আর বানাই দিল। এখানে সাংবিধানিক পর থাকতে পারে না কোনো আমেরিকান বিদেশি চাকরি, দ্বৈত থাকতে পারে না নাগরিকতা আইন অনুযায়ী। তারা কিছু করেনি, তারা কিচ্ছু করছে না। তারা এখন তারা কেন ইজারে, ঠিক আছে, সেটা তো একটা প্রোগ্রাম। আমাদের প্রোগ্রাম কোনো রাজনৈতিক প্রোগ্রাম করছে, সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন করতেছি, জনগণের জন্য, কৃষকের জন্য, শ্রমিকের জন্য, সাধারণ মানুষের জন্য। আপনারা কি করছেন? চালাচ্ছেন। বলছে প্রধানমন্ত্রী বলছেন যে আমরা জনসেবা বাধা করতে পারে তারা, তাহলে প্রধানমন্ত্রীর কথা শুনছে না? তার ছাত্রলীগ যুবলীগ অ্যাকশন নিচ্ছে, উনি ওদেরকে ইয়ে করছেন, এক্সপেল করছেন, এক্সপেল করেন নাই। আর আমি শুধু বলবো, সারা বাংলাদেশে এই যে বিনামূল্যে ভোটার এমপি গুণ আছে না, তাদের আর ওসি, এদের যদি কল লিস্ট গুলো বের করেন, প্রাইভেট ওসি, প্রাইভেট টেলিফোন, সরকারি টেলিফোন কল লিস্ট গুলো বাইর করেন, এই যে প্রত্যেকটা হামলার আগে কত ওসি কথা বলে এরা, এবং হামলার কথা বলে, বয়স তারা নিজেরাই বলে, পুলিশে বলে এরা মামলা, এরা মারবেন, এরা অ্যারেস্ট করবেন, এখানে মামলা দিবেন। আরে পড়ে যাচ্ছে ওরা, তোদেরকে জনগণ ভোট দেয় নাই, কোহিনুরের মতো, হ্যাঁ না, ভোট দেয় নাই তোদেরকে, তোরা পুলিশ যা চালাচ্ছিস, কারণ ক্ষমতা নাই তোদের। আওয়ামী সে আওয়ামী লীগ নাই। আজকে আওয়ামী লীগ কেন বাধা দিচ্ছে? যেখানে যাবেন সেখানে 2 জায়গায় শান্তিপূর্ণ নেওয়া হচ্ছে, হাজার হাজার লোক হচ্ছে, ওই ভয়ে জানেন তাদের কোনো জনসমর্থন নাই, এবং তারা এই জন্য হামলা করে ভাঙতে চেষ্টা করছে। এরকম মানুষ সহ্যে বাইরে চলে যাচ্ছে, অনেক জায়গায় প্রতিরোধ করছে। উচিত না। সুশাসনীরা আজ বাংলার ব্যাংকের টাকা করে কোথায় গেছে? এই যে আজকে 4-5 বছর হয়ে গেল, টাকা চুরি হয়ে গেল ডিজিটাল কাটায়, কই? আচ্ছা,
আমরা আপনি এটা কই শ্রীলঙ্কা যে টাকা লোন দিলেন কেন? মাহবুবুল খোকন একটু থামি, আপনি বলবেন। আর আমাদের আর 4-5 মিনিট সময় আছে। আমরা আসলে ব্লেমের কথা বললে আপনারা অনেক পয়েন্ট আছে, ওনারও পয়েন্ট আছে। বাংলাদেশ ব্যাংক বলতে 11টা ব্যাংক দুর্বল হয়ে গেছে। সামনের দিনগুলোতে 11টা ব্যাংক কলাপস করে যদি দেওয়ালি হয় যদি কি অবস্থা হবে? আপনারা সামনের পলিটিক্যাল এই ইয়াটা সামনের ভবিষ্যৎ কি দেখছেন আপনাদের এই যে? আমি দেখছি যে আওয়ামী লীগ যেভাবে চালাচ্ছে তারা সমগ্র জাতিকে সংকেত দিতে চায়, এটা সংকেত দিতে চাচ্ছে সমগ্র জাতিকে। প্লাস আমাদের আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করতে চাচ্ছে। সম্ভবত মনে হয় যে একটু আইন শৃঙ্খলা বাহিনী একটু তারা ব্যবহার করতে চাচ্ছে না, আমার কাছে মনে হচ্ছে। এই ঠিক আছে, তোমরা আওয়ামী লীগ মারামারি করো, আওয়ামী লীগ করো, অনেক থেকে যাচ্ছে না মনে হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে। তবে এবং একটা কঠিন রাজনৈতিক সংকটে পড়ে যাচ্ছে আমরা। অর্থনৈতিক সংকট তো আছে, দুর্নীতি, হ্যাঁ দুর্নীতি, টাকাই নেই, সব টাকা তো নেই। আওয়ামী লীগ এমন কোন আওয়ামী লীগ দায়িত্ব রাখতে পারবেন নাকি? মানে যারা প্রাচীর, যারা খানদানি আওয়ামী লীগ তার বেচারা খুব দুর্বল অবস্থা, আমাদের মতো অবস্থা। যারা হাইব্রিড, বুঝছেন, 100 কোটি টাকা তাদের মালিক হয়, তাদের কিছুই না। যারা প্রত্যেক আওয়ামী লীগ করে তারা কিছু পায়নি। হ্যাঁ, হাইব্রিড আওয়ামী লীগ সবগুলা আপনাকে একটু সংঘাতের দিকে নিয়ে যাচ্ছেন নিয়ে যাচ্ছে। কি কারণে যাচ্ছে? এই জন্য একটু আমরা আফজাল ভাই শুনি একটু। না, আমি আসলে মানে ঢালাও এভাবে কথা বলতে চাই না এই কারণে রাষ্ট্রের বিভিন্ন যে অর্গান অথবা প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলো একসময় ধ্বংস হয়ে গিয়েছিল। বিচারহীনতার সংস্কৃতি বাংলাদেশে হয়েছে এবং সেই আইনের শাসন আজকে হয়েছে এবং সেই কারণে কিন্তু বাংলাদেশ মানে এখন কিন্তু মানুষের আস্থা বিশ্বাস জন্ম নিয়েছে যে অপরাধ করলে পার কোনো সুযোগ নেই। 71-এ খুনিদের অপরাধের বিচার হয়েছে, 75-এ খুনিদের বিচার হয়েছে এবং সমস্ত হত্যাকাণ্ডের, যে বিডিআর হত্যাকাণ্ডের কথা বললেন, সেই হত্যাকাণ্ডের বিচারও কিন্তু বাংলাদেশে হয়েছে। সাংবিধানিক ক্ষমতা হস্তান্তরের পক্ষে আমি আগেই বললাম যে ওনারা চাচ্ছেন যে এই সরকারের বদল করে একটা নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচনের কথা বলে আসছে। এটা তো একেবারে অলিক কল্পনা এবং এই যে অসাংবিধানিক পন্থায় নিয়ে যাওয়া সেটাই কিন্তু তাদের লক্ষ্য এবং সেটি অতীতে তারা একবার করেছে এবং বাংলাদেশে এটা করতে গিয়ে তারা কিন্তু এক ধরনের হত্যা, সন্ত্রাস এবং এই যে পেট্রোল বোমা রাজনীতি করেছে এবং মানুষকে খুন করেছে এবং বিএনপি আন্দোলনের নামে কি কি করতে পারে সেগুলো কিন্তু আমরা জানি ইতিমধ্যে, কিন্তু প্রমাণিত হয়েছে যে তারা কি কি করতে পারে মানুষকে বিপদে ফেলার জন্য, মানুষকে এরকম করার জন্য তারা কিন্তু অনেক রিহার্সাল দিয়েছে। মানুষ হত্যা করেছে, সাধারণ মানুষকে জিম্মি করেছে, তাদেরকে বাসে পেট্রোল বোমা মেরে কয়লার মতো করেছে। সুতরাং এটা আমরা জানি। সুতরাং এই জায়গা থেকে আমরা কিন্তু মনে করি যে আজকে এই যে মঈন সাহেবের কথা বলা হয়, ফখরুদ্দিন সাহেবের কথা, ফখরুদ্দিনকে আজকে বিশ্বব্যাংক থেকে এনে তারাই কিন্তু এখানে গভর্নর করেছিল, বিএনপি সরকার করেছে। আবার মঈনুদ্দিন আহমেদ তাকে কিন্তু সুপারসিড করে 4-5 জনকে ডিঙিয়ে তাকে কিন্তু সেনাবাহিনী প্রধান করেছে। তাদের লোক তারা এখন, তাদের লোক তাদের এখন অভিমান করছে তারা যে তাদের জন্য কাজটা করলো না কেন। এখন আমরা কিন্তু মানে কে মঈনুদ্দিন কে ফখরুদ্দিন সেটা আমাদের কাছে বিবেচ্য বিষয় না। আমাদের কাছে বিবেচ্য বিষয় ছিল যে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন হতে হবে এবং সেই নির্বাচনের মাধ্যমে পাওয়ার ট্রান্সফার হবে, সেটা আমরা করে ছেড়েছি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে। আর যেটা হলো যে আরেকটা হলো যে এই যে মানে আরেকটা হলো যে এই যে বিচারহীনতার যে স্বাধীনতার যে ঘোষণা পাঠ, এটা কিন্তু স্বাধীনতার ঘোষণা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই উনি তো স্বীকার করেছেন যে এটা বৃহৎ ঐক্যটা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি স্বাধীনতার যেভাবে ঐতিহাসিক ঘোষণা দিয়েছেন, তারপরে জিয়াউর রহমান এই ঘোষণা তারা যেটা বলে এটা কিন্তু মীমাংসিত সত্য, উচ্চ আদালতের রায় হয়ে গিয়েছে। এটা কখনো 27 তারিখ বলে। সুতরাং এটা একটা বলে। আর যেটা হলো যে বাংলাদেশের তেলের যে ব্যাপারটা তারা বলতে চায় এটা কিন্তু দেখেন কুইক রেন্টালে যে এই যে বিদ্যুতের যে খরচ সেটা কিন্তু জ্বালানি খরচ 65% এবং সেখানে বিনিয়োগের কিন্তু 35% আছে। যখন আমি এটা বন্ধ রাখি তখন কিন্তু বিনিয়োগের যে খরচটা, আপনার তেলের খরচটা লাগলো না, কিন্তু বিনিয়োগের যে খরচটা সেটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড একটা নিয়ম আছে, সেটা কিন্তু দেওয়া হয়। এবং সেই কারণে বলছি যে আজকে জিনিসপত্র, তেলের দাম যেভাবে বেড়েছে, মুদ্রাস্ফীতি যেভাবে বেড়েছে, সেই জায়গায় বাংলাদেশে এখন কিন্তু এটা সহনীয় অবস্থা এবং সেই জায়গায় কিন্তু আমাদের সবচেয়ে যেটা প্রয়োজন কৃচ্ছতা সাধন করা। মাননীয় প্রধানমন্ত্রী সেটা বলেছেন। আমি জানি না আজকে ইংল্যান্ডে 1 লিটার করে তেল কেনে, কিন্তু খোকন ভাই নিশ্চয়ই বাংলাদেশে এই অবস্থা হয় না, তার কিন্তু আমি জানি এখনো 5 লিটারের তেলের বোতল ছাড়া কেনে না তিনি। সুতরাং না আমি দাওয়াতে যাই, বাস্তবতা এরকম, বাস্তবতা হলো যে এই অবস্থা কিন্তু আছে। এখন মাননীয় প্রধানমন্ত্রী আজকেও বলেছেন যে
পানিটা ছেড়ে তোমরা মানে গোসল করা দরকার, সাশ্রয়ী হতে হবে, সাশ্রয়ী হতে হবে, বালতি দিয়ে গোসল করতে হবে। এটা কিন্তু করেছেন ভবিষ্যতে। আওয়ামী লীগের লোক বালতি দিয়ে গোসল করে। না, না, ঠিক আছে, আমরা শেষ করছি আফজল ভাই, আপনারা করে আমরা দিচ্ছি। জি আফজল ভাই, জি আমি প্রথম যেটা বলতে চাচ্ছি, আওয়ামী লীগ তারা কোনো বিচারিক স্বাধীনতা বিশ্বাস করে না, নির্বাচন স্বাধীনতা বিশ্বাস করে না। দেখেন নাটক করলো এরা বিষয়, সংলাপ করলো, এটা করলো, ওই সবাই বললো যে না ইভিএম হবে না, ইভিএম নিও না, এখানে কুটি আছে, চ্যালেঞ্জ দিল অনেকে। আওয়ামী লীগ বলে আসলো, 150 দিয়ে দিল। তো নাটক করার কি দরকার তোমাদের? তোমাদের আওয়ামী লীগের একটা বি টিম কি আনক ইলেকশন কমিশন প্রমাণ করলো। বিচার বিভাগ দেশের প্রধান বিচারপতিরে ফোর্স করছে তারা ওই যে রায় পরিবর্তন করার জন্য। একবার এখন যদি রায় পরিবর্তন না হলে চেয়ার পড়তে যাওয়া যাবে না। সেই প্রধান বিচারপতি বছরে রায় পরিবর্তন করে তাকে বিদেশ পার হল। ওই আজাদের মতো নির্বাচন কমিশন করি নাই। আজকে প্রধান বিচারপতি রিফিউজি বাংলাদেশ এসকে সিনহা সাহেব, দেশের প্রধান বিচারপতি অবস্থা হয়, কোন বিচারপতিকে ওই আতঙ্ক এখনো ভুগতেছে বিচার বিভাগ। আর হলো আওয়ামী লীগ জাতি রক্ষা পার্টি, তারা কোনো গণনা বিশ্বাস করে না। 8 সালে রাজীর সঙ্গে আঘাত করে ক্ষমতা আসছিল, 14 সালে বিনা ভোটে, 18 সালে রাজ্যের ভোটে আওয়ামী লীগকে এখন তারা মনে করছে ক্ষমতা থাকবে। নো ওয়ে নেক্সট ইলেকশন। জাতি অনেক লোকে তারা হত্যা করেছে, আরো অনেক লোক মারা যাবে। তারপরে কিন্তু আওয়ামী লীগের অধীনে বাংলাদেশের কোনো নির্বাচন হবে না। আপনাদের খেল না, আওয়ামী লীগ খেল সংবিধানে চল না। বিচারপতির বয়স বৃদ্ধি করছেন না আপনারা? বিচারপতির বয়সটা কি কারণে বৃদ্ধি করেছিলেন? এই একটা আপনার কারণে, ঠিক আছে, আপনার কারণে, ঠিক আছে। ইয়ে আছে না, 91 সালে সংবিধানে চল না, শাহাবুদ্দিন সাহেব কেন্দ্রীয় গভর্নমেন্ট হয়নি। 96 সালে সংবিধান চল না, সংবিধান অ্যামেন্ডমেন্ট হয়নি, হয়নি। এখন আবার সংবিধান অ্যামেন্ডমেন্ট প্রয়োজন। ওকে, সংবিধান এমন হবে কিনা আমরা এই বিতর্ক সামনের দিনগুলোতে চলতে থাকবে। আপনাদেরকে আমরা আবার আমন্ত্রণ জানাবো এবং আলোচনা চলবে, আন্দোলন চলবে। ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জনাব অ্যাডভোকেট আফজাল হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের এই সময় এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে আবারও পরের অনুষ্ঠানে। চাইলে আপনার অনলাইনে অনুষ্ঠানটি দেখতে পারেন, ভিজিট করুন ntvd.com। এছাড়া ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজে আমাদের জনপ্রিয় অনুষ্ঠান খবরের আপডেট আপনারা চাইলে জেনে নিতে পারেন।